আমরা আজ চলে গেছিলাম শ্যামনগরে মুলাজোরের কালীবাড়ি। এটা মুলাজোরের কালীবাড়ির আমার দ্বিতীয় ভিডিও। প্রথম যে ভিডিওটা ছিল সেটা হিন্দিতে করা, তো যারা বাংলায় শুনতে ভালোবাসে আমার ভিডিও, বাংলাতে ভিডিও দেওয়ার পর খুব ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে অনেক বেশি বেশি করে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে বাংলাতে ভিডিও দেওয়ার জন্য, ওই জন্যই বাংলাতে আবার এই ভিডিওটা করা। তখন চলছিল পৌষ মাস, পৌষ মাসের দ্বিতীয় শনিবারে আমরা চলে গেছিলাম মুলাজোরের কালীবাড়িতে। মুলাজোরের কালীবাড়িতে জোড়া মূলো দিয়ে প্রথা আছে পুজো দেওয়ার। মাকে দূর দূর থেকে লোক পুজো দিতে আসে এই পৌষ মাসে। ভীষণ সুন্দর মেলা বসে, ভীষণ জমজমাট পরিবেশ। আগের যে ভিডিওটা সেটাও আপনারা দেখতে পারেন, আর এই ভিডিওটা দেখে পরিবেশটা যে একদম পাল্টে গেছে সেইটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তো চলুন আমি কিভাবে গেছিলাম সেটা বলে দিই। আমি কোন্নগরে থাকি। কোন্নগর থেকে ফেরি করে আমরা গেছিলাম সোদপুর। সোদপুর ফেরি ঘাট থেকে আমরা চলে গেছিলাম সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে শ্যামনগর ট্রেনে করে চলে গেছিলাম, আর শ্যামনগর স্টেশন থেকে নেমে একদম 5 থেকে 7 মিনিট হাঁটা পথে মায়ের মন্দির। এই ভিডিওতে হিন্দিতে যেমন আমি মায়ের মন্দিরের কিছু ইতিহাস বলেছিলাম, যেহেতু বাংলাতে করা এটি আমার প্রথম ভিডিও মুলাজোরের কালীবাড়ি, তাই জন্য এই ভিডিওতেও আমি মন্দিরের আপনাদের সাথে কিছু ইতিহাস অবশ্যই শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা শুনতে থাকুন। যেহেতু শীতকালের সকালে গেছিলাম, ভীষণ কুয়াশা কিন্তু অতটাই ঠান্ডা আর সুন্দর পরিবেশ ছিল। মুলাজোরের কালীবাড়িতে এইবার আমি দ্বিতীয়বার যাচ্ছি। যেমন আপনাদেরকে বললাম, প্রথমবার আমি ভিডিও শেয়ার করেছিলাম, দ্বিতীয়বারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। শ্যামনগর থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স কলকাতা থেকে। হুগলি নদীর তীরে অবস্থিত এই শ্যামনগর শহরটি। মুলাজোরের কালীবাড়ি নিয়ে 8 বছরের এক কন্যা তলিয়ে যায় এই গঙ্গাতে। এই নিয়েই এই মুলাজোরের কালীবাড়ির ইতিহাস, যেটা আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আজ আমরা যাচ্ছি মুলাজোরের কালীবাড়ি শ্যামনগরে। আগের একটা ভিডিও অলরেডি করা আছে কিভাবে যাবেন কি না। তো আজ পৌষ মাস, পৌষ মাসের মনে হয় 3rd সপ্তাহ নাকি এটা, হ্যাঁ শনিবার, সেকেন্ড সপ্তাহ চলছে। তো আর লেট করে লাভ নেই, ওখানে বিশাল মেলা টেলা বসে। প্রত্যেক বছর আমার মা বাবা যায় পৌষ মাসে, এবার আমি প্রথম যাচ্ছি। আর অন্যবারে গেছি মানে একবার, তো আপনাদের সাথে ভিডিও শেয়ারও করেছি, আপনারা খুব ভালোবাসাও দিয়েছেন। তো এবারে পৌষ মাসে গিয়ে দেখবো যে কিরম কি হয় না হয়, ঠিক আছে? তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। মুলাজোরের কালীবাড়িতেই অবস্থিত কন্যারূপী মা ব্রহ্মময়ী মায়ের কালী মূর্তি। মন্দির তৈরির পেছনে রয়েছে প্রচুর ইতিহাস, যেগুলো খুব কষ্টের, আর আপনাদের শুনে অবশ্যই গায়ে কাঁটা দেবে। এই অলৌকিক ঘটনা শুনে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এখানে ব্রহ্মময়ী কালী মায়ের মূর্তি খুবই জাগ্রত। আপনারা যদি এবছর না গিয়ে থাকেন, পরের বছর অবশ্যই চেষ্টা করবেন পৌষ মাসে একবার মায়ের ওখানে গিয়ে পুজো দেওয়া। এবছর আমি দুঃখিত, আমার শরীরটি একটু খারাপ থাকায় আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। পৌষ মাস অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু পরের বছর থেকে অবশ্যই চেষ্টা করব ভিডিও টাইম টু টাইম দেওয়ার। মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধে 8:30 অবধি খোলা থাকে। এখন 10:20 মতো বাজে মনে হয়। মানে আগের বার যখন এসেছিলাম এইসব রাস্তাগুলো পুরো খালি ছিল, এখন দেখছি যে পুরো আপনার মেলা বসেছে চারিদিকে, আপনি দেখতে পাবেন। কিছু দোকান খুলেছে, কিছু দোকান হয়তো একটু লেট করে খুলবে। সব জিলিপি, বাদাম, এই দেখুন পেছনে সব দোকান। আরও অনেক কসমেটিক্স, জুয়েলারি, কস্টিউম জুয়েলারি যেগুলো হয় ওগুলো সব দোকান চারিপাশে, বাঁ দিকে ডান দিকে দোকানে ভর্তি। এই কালীবাড়িটি স্থাপন করেছিলেন হিন্দু কলেজের গভর্নর রবীন্দ্রনাথ ঠাকুরের পরম পিতামহ
পাথরঘাটার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর 1219 সালে 31শে বৈশাখ গোপীমোহন ঠাকুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গোপীমোহন ঠাকুরের 6টি পুত্র সন্তান ছিলেন আর একটি কন্যা সন্তান। সূর্যকুমার ঠাকুর, চন্দ্রকুমার ঠাকুর, নন্দকুমার ঠাকুর, কালী কুমার ঠাকুর, হরকুমার ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর আর ওনার একটি কন্যা সন্তানের নাম হলো ব্রহ্মময়ী। গোপীমোহন ঠাকুর মা কালীকে কন্যা বলে মনে করতেন। পরে তিনি মা কালীকে কন্যা রূপে পান, তার কন্যার নাম তাই জন্য ব্রহ্মময়ী রেখেছিলেন। কৌলিন্য প্রথা অনুযায়ী আগেকার দিনে কুমারী মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যেত, সেটা আমরা সবাই জানি। সেই প্রথা অনুযায়ী ঠাকুর বাড়িতেও ব্রহ্মময়ীর বিয়ে 8 বছর বয়সে স্থির করা হয়। সকালে পালকিতে করে নিয়ে গিয়ে ব্রহ্মময়ীকে গঙ্গাতে স্নান করতে নিয়ে যাওয়া হয়। ব্রহ্মময়ী স্নান করতে গিয়ে ডুব দিয়ে তারপর আর ব্রহ্মময়ীকে ফিরে পাওয়া যায়নি। গোপীমোহন ঠাকুর শোকাহত হয়ে খুব অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পর গোপীমোহনকে ব্রহ্মময়ী স্বপ্নাদেশ দেন যে তিনি মূলাজোরে আছেন, আমাকে তুমি পাথরের মূর্তি রূপে পাবে। স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ঠাকুর আর দেরি না করে ছুটে চলে আসেন মূলাজোরে। তখন মূলাজোর এরকম ছিল না, একদম ঘেরা জঙ্গলে অবস্থিত ছিল। সেই জঙ্গলের মধ্যেই ব্রহ্মময়ীকে পাগলের মতো খুঁজতে থাকেন গোপীমোহন ঠাকুর। গঙ্গার তীরে ব্রহ্মময়ীর দেহ খুঁজে পান গোপীমোহন ঠাকুর, আর সেখানেই ব্রহ্মময়ীর দেহর পাশে ছিল কোষ্টি পাথরের এই কালী মূর্তি, আর তার পদতলে শুয়ে আছেন স্বয়ং মহাদেব। গোপীমোহন ঠাকুর এই দৃশ্য দেখে মোহিত হয়ে যান। পরে তিনি কালিদাস চট্টোপাধ্যায়ের সাথে মিলে সেই দৃশ্যের ওপর একটি শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন। মন্দিরের দেওয়ালে আজও খোদাই করা আছে সেই শ্যামা সঙ্গীত। আমরা যেদিন গেছিলাম পৌষ মাসে, খুব ভিড় হওয়ায় নাট মন্দিরে অঞ্জলি দেওয়ানো হচ্ছিল, যেহেতু গর্ভগৃহের সামনেটায় খুবই ভিড় ছিল। কিন্তু আগে যখন আমরা গেছিলাম মায়ের মন্দিরের সামনে গর্ভগৃহের সামনেই আমাদেরকে অঞ্জলি দেওয়ানো হয়েছিল। মাথা পিছু অঞ্জলিতে 10 টাকা করে সেবার নেওয়া হয়েছিল, কিন্তু এইবার আপনি যে যেমন দেবেন সেরম দক্ষিণায় আপনাদের নিজেও ইচ্ছে মতন দিতে পারেন। মায়ের মূর্তিটি খুঁজে পাওয়ার পর গোপীমোহন ঠাকুর আশেপাশ থেকে জানতে পারেন বিগ্রহ প্রথমে দক্ষিণ দিকে ছিল। একদিন রামপ্রসাদ গঙ্গার ওপর দিয়ে ফিরছিলেন নিজের বাড়ি হালি শহরে। সেই সময় রামপ্রসাদের গান শুনে মা এতটাই বিভোর হয়ে গেছিলেন যে মায়ের মূর্তিটি পশ্চিম দিকে ঘুরে যান। পরে গোপীমোহন ঠাকুর যখন মন্দিরটি স্থাপন করেন আর মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা করেন, তখন তিনি মায়ের মূর্তিতে কোনো পরিবর্তন করেননি। তাই জন্য এখনো যদি আপনি মূলাজোরের কালীবাড়িতে যান, আপনি বিভিন্ন জায়গায় রামপ্রসাদের গান চলছে সেটি শুনতে পাবেন। আর প্রত্যেক দোকানদার বলুন, পুরোহিত মশাই বা শ্যামনগরের যারা বাসিন্দা আছে তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন যে মায়ের মন্দিরের মাহাত্ম্য ঠিক কতটা। মায়ের মন্দিরের দুপাশে রয়েছে 6টি করে 12টি শিব মন্দির, যেই শিব মন্দিরটির নাম দেয়া হয়েছে আমাদের ভারতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেই নামে। মায়ের মন্দিরটিতে স্বপনের কাছে 2টি স্তম্ভের ওপর 2টি শ্বেত পাথরের সিংহ মূর্তি স্থাপন করা হয়। ওপরের 2টি স্তম্ভের ওপর বিষ্ণু মূর্তিও স্থাপন করা আছে। 1812 সালে 31শে বৈশাখ এই মন্দির স্থাপন করা হয় আর নাম রাখা হয় মূলাজোরের ব্রহ্মময়ী কালীবাড়ি। গোপীমোহন ঠাকুর আরামবাগ থেকে ঠাকুরমশাই এনে মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন। ঠাকুরমশাইয়ের নাম ছিল চন্দ্রনাথ মুখোপাধ্যায়। যখন এই 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়, মন্দিরগুলো তৈরি হতে হতেই গোপীমোহন ঠাকুরের 1818 সালে মৃত্যু হয়। তারপর গোপীমোহন ঠাকুরের মৃত্যুর পর মন্দিরের কার্যভার এসে পড়ে হরকুমার ঠাকুর আর প্রসন্ন কুমার ঠাকুরের ওপর।
ওনারাই তারপর এই দ্বাদশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। শিবলিঙ্গগুলির নাম দেয়া হয়েছিল মহাকালেশ্বর, কেদারনাথ, সোমনাথ, ওমকারেশ্বর, মল্লিকা অর্জুন, ভীমাশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রিয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম আর কৃষ্ণেশ্বর। প্রসন্ন কুমার ঠাকুরের সময় মন্দিরে অনেক উন্নতি হয়। মন্দিরের সামনে নাট মন্দিরও স্থাপন করা হয়, যাতে মায়ের দর্শন যারা করতে আসছে তারা একটু বিশ্রামও করতে পারে। এখানে আপনি মন্দিরের ঠিক পেছনে একটি শিব মন্দির দেখতে পাবেন, যেটি শ্বেত পাথরের শিবলিঙ্গ আছে। মন্দিরের বাইরেও 3টে শিব মন্দির আছে, যেটির নাম হলো গোপীশঙ্কর, হরশঙ্কর আর আনন্দ শঙ্কর। ঠাকুর বাড়িতে প্রায় 100 বছরের পুরনো একটি গোপালের মূর্তিও ছিল। পরে সেই মূর্তিটি এনে এই মন্দিরের পেছনে একটি মন্দির গড়া হয়, সেখানে স্থাপন করা হয়েছিল। সেটিও আপনারা যদি এখন মন্দিরে যান, আপনি গোপাল ঠাকুর আর রাধাকৃষ্ণের দর্শনও করতে পারবেন। যতীন্দ্রমোহন ঠাকুরের সময় সাধক বামাখ্যাপাও মূলাজোড়ে এসে সাধনা করেছিলেন। তখন মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন চন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ওনার ছেলে রামনাথ মুখোপাধ্যায়। রামনাথ মুখোপাধ্যায় বামাখ্যাপার কাছে অনেক দৈব জ্ঞানও লাভ করেন। বামাখ্যাপা এসে মানুষদের অনেক উপকার করেছিলেন আর যতীন্দ্রমোহনকে আদেশ করেছিলেন মূলাজোড়ে ভোগ বিতরণের জন্য। যদিও এখন সেই ভোগ বিতরণের কিছু ব্যবস্থা দেখা যায় না। দীপান্বিতা আমাবস্যাতে আর 31শে বৈশাখ মন্দিরে ভোগ বিতরণ করা হয়। আর এইবারে পৌষ মাসে গিয়ে আমরা দেখলাম 80 টাকার বিনিময়ে আমাদের সকলকে, যারা মন্দিরে মাকে দর্শন করতে আসছেন, সবাইকে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পৌষ মাসে এলে আপনাদের এখানে জোড়া মূলো দিয়ে পুজো দিতে হবে। এইটি এখানকার প্রধান প্রথা, পৌষ মাসে পুজো দেওয়ার। অন্য সময় গেলে আপনারা ফুল, মিষ্টি, মালা দিয়েও পুজো দিতে পারেন। আশেপাশে এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর জন্য যা সামগ্রী দরকার সেগুলো কিনে মাকে নিজের পছন্দ মতো ভাবে পুজো দিতে পারেন। এখানে রানী রাসমণি ছোট বয়স থেকে প্রায়ই আসতেন। তিনি মূলাজোড়ের কালীবাড়ির ওপর এতটাই মোহিত ছিলেন যে মূলাজোড়ের নবরত্ন মন্দিরটির আদলে দক্ষিণেশ্বরের মন্দিরটি স্থাপন করা হয়। শোনা যায় যে স্বয়ং রামকৃষ্ণদেব এসেও মূলাজোড়ের এই ব্রহ্মময়ী কালীবাড়িতে এসে মাকে দর্শন করে মাকে পুজো দিয়ে গেছিলেন। এই মন্দিরটিতে স্বয়ং বামাখ্যাপাও মাকে ভোগ অর্পণ করেছিলেন। আগেরবার আপনাদের মূলাজোড়ের কালীবাড়ির ভিডিও দেখিয়েছিলাম, আর এবারে দেখলেন কিরম ভিড়, মেলা, একদম অদ্ভুত রকমের। আগের যে ভিডিওটা গেছিলো সেটা আমার হিন্দিতে গেছিলো, এই ভিডিওটা বাংলাতে যাবে। তো এই যে গঙ্গার ঘাটটা ছিল, এটাও আগেরবার অতটা পরিষ্কার ছিল না, তো এবারে গঙ্গার ঘাটের সামনে এসে একদম আপনাদের ভিডিও করে দেখালাম। আগেরবারও আপনাদেরকে বলেছিলাম মায়ের ছবি তোলা, রাধাকৃষ্ণের ওখানে ছবি তোলা অ্যালাউ নয়, তো এবারেও সেটা দেখাতে পারিনি। কিন্তু ভোলানাথের মন্দিরে যেমন 12 মানে জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের ভারতে আছে, ওটাই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে 12 জ্যোতির্লিঙ্গের নাম দিয়ে। তো সেটাও আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভালো লেগেছে। ভীষণ ভিড়, জমজমাট পরিবেশ। আর এখানে ভোগ দেয়া হচ্ছে পুরো পৌষ মাসটা 80 টাকা দিয়ে মায়ের ভোগ দেয়া হবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1টার সময় ভোগ দেয়া হবে আর কুপনের টিকিট কাটাতে হবে 10:30টার মধ্যে। হ্যাঁ, তাহলে আপনারা ভোগ পাবেন। আর 1টা থেকে ভোগ দেয়া শুরু হবে, ভোগ বিতরণ করা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। ওখানে পোস্টার টাঙানো আছে, দেখিয়ে দিচ্ছি। আর এখানে এলে আপনারা মায়ের পুজোর সাথে সাথে বাবা দর্শন, রাধাকৃষ্ণের দর্শনের সাথে সাথে এখানে মেলাটাও খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। পৌষ মাসের এটা মনে হয় 2nd উইক চলছে, আমার মা যেটা বললো। তো বেশি দিন আর দেরি নেই, তাড়াতাড়ি এসে এখানে এসে মায়ের দর্শন করে যান আর মেলাটাও খুব সুন্দরভাবে উপভোগ করুন। তো চলুন আবার যাই মেলা দেখতে। सामने भी लाइन है।
আগের একটি ভিডিওতে আপনাদের সাথে মায়ের মন্দিরের বিভিন্ন ইতিহাস আরও শেয়ার করেছিলাম। এই ভিডিওটি যেহেতু বাংলাতে প্রথমবার বানালাম, তাই জন্য মায়ের মন্দিরের ইতিহাস আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভীষণ সুন্দর পৌষ মাসে এরকম মেলা বসে, গঙ্গার সামনেই ঘাট আছে, এই ঘাটের পাশেই মা ব্রহ্মময়ীর দেহ পাওয়া গেছিল, যেটি ভেবেই আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল ওই স্থানে দাঁড়িয়ে। এখানে যে ভোগ দেয়া হয়েছিল সেটির জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও করা ছিল, মাটিতে বসে খাবারও ব্যবস্থা করা ছিল। যদি আপনাদের মধ্যে কেউ গিয়ে থাকে, যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসে আপনারা ভোগ খেতে পারবেন না, তার জন্য অবশ্যই সুব্যবস্থা করা আছে। কিন্তু পৌষ মাসে এই যে ভোগের ব্যাপারটা সেটা দেয়া ছিল। অন্য সময় যদি আপনারা ভোগ পেতে চান, আগের বারে গিয়ে যেটা আমি দেখেছিলাম, আগের দিন বলতে হবে, তাহলে গিয়ে হয়তো আপনি পরের দিন ভোগ পেতে পারবেন। এখানে খাবার দোকান থেকে, জিনিসপত্র দোকান থেকে, যেমন আর কি একটি মেলাতে হয়, সব রকমের দোকান এখানে বসেছিল। তো পৌষ মাসে এলে মায়ের দর্শন তো হবেই, মায়ের দর্শনের সাথে সাথে এরকম সুন্দর মেলাও আপনারা উপভোগ করতে পারবেন। একটু শান্তিতে নাট মন্দিরে বসতে পারবেন, মায়ের অঞ্জলি দিতে পারবেন। মায়ের দর্শনের সাথে সাথে এখানে বাবার 12টি শিব মন্দির, শ্বেত পাথরের মূর্তির যে মন্দিরটি আছে সেটা, রাধা কৃষ্ণের মন্দির, এই সবও আপনারা দর্শন করতে পারবেন। আমাদের ভোগে ছিল খিচুড়ি, মূলো ভাজা, বাঁধাকপির তরকারি, আলুর দম আর পায়েস। আর যারা ভোগ বিতরণ করছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল, কোনো কিছু কমতি হতে দেয়নি। আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। সেম এইরকমভাবেই শ্যামনগর স্টেশন থেকে সোদপুর স্টেশন, তারপরে অটো, আর তারপরে ফেরি করে আমরা যাব আমাদের বাড়ি। তো চলুন, আজকের মতো ভিডিও এইটুকুই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।